এবং তাকে বলা হয়েছে হু ইজ কিং অফ অল আদার কিংস, হু ইজ বেস্ট ফ্রেন্ড অফ ক্রিশ্চিয়ানস। তাকে অল আদার কিংস মানে 12 ভূঁইয়াদের প্রধান, এই কথাটা কিন্তু রাল্ফ ফিশের রিপোর্টে আমরা পাই। এবং বেস্ট ফ্রেন্ড অফ ক্রিশ্চিয়ানস অর্থাৎ ধর্মের দিক থেকে তিনি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে তার একটা সদ্ভাব ছিল, সেই কথাও আমরা কিন্তু এখানে আমরা পাই। এভাবে ঢাকার জীবনে ইসাকাকে আমরা দেখতে পাই যে সোনারগাঁয়ে তিনি ছিলেন। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেবারু টিভির পক্ষ থেকে তাদের ইতিহাস ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান অনুসন্ধানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি আজকে আপনাদেরকে বাংলার ইতিহাসের এক নায়ক, মহানায়ক ঈসা খান মসনদে আলা সম্পর্কে কিছু কথা বলবো। বিশেষ করে এই ঢাকা বাংলাদেশের রাজধানী, এই রাজধানী শহরকে কেন্দ্র করে ঈসা খানের কোনো সংযোগ ছিল কি না, এই বিষয়টি খুবই স্বল্প আলোচিত। আমি মনে করি যে আজকের এপিসোডে আমি আপনাদেরকে শুধু এই ঢাকা কেন্দ্রিক ঈসা খানের যে অংশটি সেটি টাচ করব। তো আপনারা জানেন যে ঈসা খান আমাদের বাংলাদেশের ইতিহাসের এক নায়ক। কীভাবে তিনি নায়ক হয়ে উঠলেন, তিনি স্বাধীনতার এক অতন্দ্র প্রহরী এবং স্বাধীনতার প্রতিভু হিসেবে তিনি কীভাবে আমাদের সামনে বিরাজ করছেন, তার উত্থান কোন জায়গা থেকে, তার জন্ম কোথায়, এই কথাগুলো প্রাসঙ্গিকভাবেই চলে আসে। ঈসা খান বাঙালি এবং তিনি সরাইল পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। সেখানে তার বাবা সুলেমান খাঁ যখন কর্মরত ছিলেন, আপনার বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহর সময়কালে, সেই 1533 থেকে 1538। আপনারা জানেন যে বাংলাদেশটি 1338 থেকে 1538 এই 200 বছর স্বাধীন ছিল। এটাকে বলা হয় স্বাধীন সুলতানি আমল। সেই স্বাধীন সুলতানি আমলের শুরু হয়েছিল ফখরুদ্দিন মুবারক শাহ থেকে, এবং তারপরই শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি তার নিজের উপাধি ধারণ করেছিলেন শাহ ই বাঙ্গালা, যিনি তার সেনাবাহিনীর নাম দিয়েছিলেন পাইক ই বাঙ্গালা। এভাবে গোটা বাংলার বিচ্ছিন্ন যে সমস্ত অঞ্চলগুলো ছিল সেগুলিকে একত্রিত করে একটি রাষ্ট্রের আওতায় আনা, সেই কাজটি করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো ফখরুদ্দিন মুবারক শাহ থেকে শুরু করে এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পর্যন্ত এই 200 বছর বাংলাদেশ স্বাধীন ছিল। গিয়াসউদ্দিন মাহমুদ শাহর পরে আপনার ইসলাম শাহ অর্থাৎ শেরশাহর ছেলে, শেরশাহ যখন বাংলার যে ওই সময়ের যে অঞ্চল বিহারের শাসনকর্তা থেকে দিল্লির শাসনকর্তা হওয়ার একটি ঘটনা, সেটি হলো শেরশাহ। এবং সেটি আমরা বাংলা ভাষাভাষীরা আমরা গৌরব করি শেরশাহকে নিয়েও। এবং তিনিও তার যে শের যে শব্দটি, এটি কিন্তু বাঘের সাথে যুদ্ধ করে যে উপাধি সে সময় লাভ করেছিলেন, ফরিদ নামের যেই ছেলেটি, সেই পরবর্তীতে বাঘের সাথে যুদ্ধ করার কারণে তার নাম হয়ে যায় শেরশাহ। এবং ঠিক একই ধারায় আমরা দেখতে পাই যে এই ঈসা খান তিনিও কিন্তু এই ধারায় আপনার উজ্জীবিত হন। এবং শেরশাহ যখন দিল্লির মসনদে এবং হুমায়ুনকে পরাজিত করে তিনি যখন দিল্লির মসনদে, সেই সময় কিন্তু একটি যুদ্ধে শেরশাহ কামানের আঘাতে মৃত্যুবরণ করেন। তার ছেলে ইসলাম শাহর সময় বাংলাকে তারা দখল করার জন্য এইখানে তাজ খান এবং দরিয়া খান নামে 2 জন সেনাপতিকে প্রেরণ করে। তখন ঈসা খানের বাবা সুলেমান খাঁ তিনি ব্রাহ্মণবাড়িয়াতে সরাইলে তিনি তখন কর্মরত ছিলেন, এবং সেখানে তার সাথে কথা বলার জন্য ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। এবং ঈসা খান এবং ইসমাইল খান এই 2 ভাই, তারা তখন নাবালক, তাদেরকে সেই সময়টায় এই তুরানি বণিকদের কাছে তারা বিক্রি করে দেয়, যেটি আইনে আকবরীর ভাষায় এভাবে বলা হয়েছে, ঈসা और ইসমাইল 2 পেসর ফুরুক্তান বাজারে গানান, যে ঈসা এবং ইসমাইল 2 জনকে বাজারে বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু ঈসা খানের চাচা কুতুবউদ্দিন খান তিনি জীবিত ছিলেন। তিনি আপনার কররানীদের অধীনে কর্মরত ছিলেন। এবং আপনারা জানেন যে 1576 সালে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজয়ের মাধ্যমে আকবর কিন্তু মনে করেছিলেন যে তিনি বাংলায় প্রবেশ করেছেন, বাংলা জয় করে ফেলেছেন। কিন্তু না, সেই আপনার সুলেমান খাঁর ছেলে ঈসা খান, সে কিন্তু তখন আপনার প্রতিরোধ গড়ে তোলে এবং 12 ভূঁইয়া নামে
বিভিন্ন ভূঁইয়া এবং জমিদারদেরকে নিয়ে তিনি একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করে একটা প্রতিরোধ তিনি গড়ে তোলেন। সেই প্রতিরোধের বিভিন্ন ঘটনা বিভিন্ন স্থানে আছে। আমি আজকে শুধু আপনাদেরকে ঢাকার অংশটি বলবো। ঢাকায় 1583 সালে দেখা যায় যে এখানে আকবরের একজন থানাদার এখানে ছিল, তার নাম ছিল সৈয়দ হোসেন। এই সৈয়দ হোসেনকে আক্রমণ করে ঈসা খান পরাজিত করে এবং তাকে গ্রেফতার করে এবং এর মাধ্যমে জানান দেয় যে বাংলা অপ্রতিরোধ্য এক এলাকা, বাংলা দখল করা খুব সহজ নয়। আকবর তখন হারে হারে টের পায় যে বাংলা দখল করা অত্যন্ত কঠিন এবং ঈসা খানকে মোকাবেলা করার জন্য তিনি বিভিন্ন সেনাপতিকে তিনি এখানে প্রেরণ করেন। মানসিংহকে প্রেরণ করেন, তারসুন খানকে প্রেরণ করেন, সেইখানে আপনার শাহবাজ খানকে প্রেরণ করেন। এই ধরনের বিভিন্ন সেনাপতিকে এখানে প্রেরণ করা হয়। কিন্তু এই সেনাপতিদেরকে এখানে নাস্তানাবুদ করেন ঈসা খানের সাথে যে সৈনিকরা ছিল তারা। এবং এইভাবে দেখা যায় যে এই ঢাকা থেকেই ঈসা খানের বিজয় যাত্রা কিন্তু সেদিন শুরু হয়েছিল সেই সৈয়দ হোসেনকে গ্রেপ্তারের মাধ্যমে। এবং বানানা নদীর একটা যুদ্ধ, ঈসা খানের এক বিখ্যাত যুদ্ধ, সেই যুদ্ধে দেখা যায় যে শাহবাজ খান সেখানে আপনার মুঘলের ক্যাম্প স্থাপন করেছিল সেই টুকে, কাপাসিয়া টুকে। তার সাথে আপনার এই সৈয়দ হোসেনকে দিয়ে দুতিয়ালি করায় ঈসা খান যে সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু শাহবাজ খান এই কথায় রাজি হয়নি। এরপরে ঈসা খান একটি গেরিলা যুদ্ধ সেখানে করে। সেটি হলো তিনি যেই জায়গাটায় অবস্থান করছিলেন এর কাছেই ব্রহ্মপুত্র নদের মধ্যে মাটি ফেলে ফেলে এটিকে উঁচু করে পানির স্রোত তার ক্যাম্পের দিকে চালিয়ে দিয়ে তাদেরকে ভাসিয়ে দেয় এবং এইভাবে নৌযুদ্ধের মাধ্যমে ঈসা খান সেই বিজয় অর্জন করে এবং সেই শাহবাজ খান তান্ডায় পালিয়ে যেতে বাধ্য হয়। যাই হোক, অনেক ঘটনা আছে, অনেক যুদ্ধের ঘটনা, আমি সময় সেগুলি আপনাদেরকে বলবো। ঢাকায় ঈসা খানের যে প্রসঙ্গটি আমি বলছিলাম যে আজকে যেটিকে জেলখানা, পুরাতন জেলখানা হিসেবে আপনারা জানেন, সেইখানে আপনার দেখা যায় একটি ক্যাম্প ছিল এবং যেটি লালবাগ কেল্লা, যেটি এইখানে ঈসা খান একটি দুর্গ গড়ে তুলেছিলেন, অস্থায়ী দুর্গ। সেই দুর্গটি পরবর্তীতে আপনার দেখা যায় যে স্থায়ী একটি দুর্গ হিসেবে আপনার সেখানে কাজ করা হয়, সেটিও পরিপূর্ণ হয়নি। যাই হোক, এইভাবে ঢাকায় ঈসা খানের একটি অবস্থান ছিল, সোনারগাঁয়ে ঈসা খানের অবস্থান ছিল, তার রাজধানী ছিল। এবং সোনারগাঁয়ে ঈসা খানের সাথে দেখা করার জন্য যারা যারা এসেছেন এর মধ্যে ব্রিটেনের রানী এলিজাবেথ, প্রথমে এলিজাবেথ, যিনি শেক্সপিয়ারের যুগের রানী এলিজাবেথ, সেই এলিজাবেথের দূতের নাম ছিল রাল্ফ ফিচ। সেই রাল্ফ ফিচ এসে এই সোনারগাঁয়ে ঈসা খানের সাথে দেখা করেন এবং দেখা করে তিনি কিন্তু ব্যবসার জন্য এখানে এসেছিলেন। রাল্ফ ফিচ তিনি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের মধ্যে তিনি বলছেন, সোনারগাঁও ইজ এ টাউন 6 leagues from Sripur, where there is the best and finest cotton produced in all India. The chief king of this area is called Isa Khan, who is king of all other kings. এখানে ওই ভাষার মধ্যে ইংরেজি ভাষায় খান শব্দটি না লিখে ক্যান লিখেছেন, CAN, এবং তাকে বলা হয়েছে হু ইজ কিং অফ অল আদার কিংস, হু ইজ বেস্ট ফ্রেন্ড অফ ক্রিশ্চিয়ানস। তাকে অল আদার কিংস মানে 12 ভূঁইয়াদের প্রধান, এই কথাটা কিন্তু রাল্ফ ফিচের রিপোর্টে আমরা পাই। এবং বেস্ট ফ্রেন্ড অফ ক্রিশ্চিয়ানস, অর্থাৎ ধর্মের দিক থেকে তিনি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে তার একটা সদ্ভাব ছিল, সেই কথাও আমরা কিন্তু এখানে আমরা পাই। এভাবে ঢাকার জীবনে ঈসা খানকে আমরা দেখতে পাই যে সোনারগাঁয়ে তিনি ছিলেন এবং এখান থেকে মাঝে মধ্যে তিনি যুদ্ধের কৌশলগত কারণে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, 11 সুন্দরী আশ্রয় নিয়েছেন, জঙ্গলবাড়িতে আশ্রয় নিয়েছেন। সে সমস্ত জায়গাগুলি ঈসা খান স্মৃতিকে ধারণ করে আছে। ঢাকায় ঈসা খান আর একটি বড় বিষয় হলো ঈসা খানের ছেলে মূসা খান। সেই মূসা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুয়ে আছেন। আমি আরেকটি এপিসোডে মূসা খান সম্পর্কে আপনাদেরকে ডিটেল বলবো এবং সেই জায়গাটার নামই হলো বাগে মূসা খান এবং তাদেরই বংশের লোক আপনার এই যে চাঁদকার পুল আপনারা যেটা বলেন চাঁদ খান, সেই চাঁদ খানও ঈসা খানের বংশেরই লোক। এইভাবে ঢাকা শহরে আপনার সিদ্দিক বাজার যেটা দেখেন সেটাও আপনার ঈসা খান বংশের আপনার মনোয়ার খানের পীর ছিল সিদ্দিক। এভাবে ঢাকা শহরের আনাচে কানাচে ঈসা খানকে কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে, কিন্তু সেগুলি ইতিহাসের অতল স্পর্শে চলে যাচ্ছে চর্চার অভাবে। আমি আগামী দিনে আপনাদের সামনে, আপনারা যদি আগ্রহ পোষণ করেন, আমি আপনাদের সামনে আরও এইসব বিষয় তুলে ধরব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।